ঢাকা মেডিকেলে ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তিনি। সেই সঙ্গে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। শুরুতেই আমরা চলে যাচ্ছি আনোয়ারের কাছে। আনোয়ার, গত রাতে জরুরি বিভাগে মানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যে ঘটনাটি ঘটেছিল সেটার শুরুটা কিভাবে, আরেকটু জানিয়ে রাখবেন যে আপনি কিন্তু আজকেও ঢাকা মেডিকেলে গিয়েছিলেন, তো সেই বিষয়টাও আমাদের জানাবেন। পূজাশ্রী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে কমপ্লিট শাটডাউন চলছে 4 দফা দাবি নিয়ে একটু আগে, তো সেটি হচ্ছে আসলে আজকে চিকিৎসকরা বা নার্সরা যে অনিরাপদ বোধ করছেন বা নিরাপত্তাহীনতার শঙ্কা থেকে মূলত এই ঘটনা বা এই পরিস্থিতির তৈরি হয়েছে। এখন এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে যে কারণ তারা সামনে নিয়ে আসেন সেটি হচ্ছে গতকালকে বিওভিটির একজন স্টুডেন্ট সেখানে চিকিৎসা নিতে যান, যখন চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। মারা যাওয়ার পর চিকিৎসকদের উপর যারা তাদেরকে সাথে করে নিয়ে তারা হামলা চালায়, এক পর্যায়ে চিকিৎসককে তারা মারধর করে। এটি একটি ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে যেটি হচ্ছে খিলগাঁও, সেখানে হচ্ছে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন এক পক্ষ চিকিৎসা নেওয়ার জন্য ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আসেন, তখন অপর পক্ষ তারাও আবার ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে এসে হামলা মানে চাপাতি নিয়ে ইমার্জেন্সিতে ঢুকে পড়ে, এক ধরনের ভয়াবহ রকমের পরিস্থিতি তৈরি করে মারধরের ঘটনা তখনও ঘটে। এই যে এই দুইটি পরিস্থিতিকে সামনে নিয়ে এসে আমি একটু বলে রাখি আপনাকে, এই ধরনের পরিস্থিতি আমরা প্রায় শুনি। ভুল চিকিৎসা বা হচ্ছে চিকিৎসা অবহেলা, এই ধরনের কারণে হচ্ছে চিকিৎসকদের উপর হামলা চলে বা হাসপাতালে হামলা চলে। এরই ধারাবাহিকতা গতকালকেও এই ঘটনা, গতকাল রাতেও দুটি ঘটনা ঘটেছে এবং হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আজকে আপনি আমার যে নিউজটি সেটি দেখলেও বুঝবেন, সেখানেও হচ্ছে আসলে ভাঙচুরের কিছু চিত্র উঠে এসেছে। অর্থাৎ এই যে ভাঙচুর বা হামলার ফলাফল হিসেবে তারা চিকিৎসকরা প্রথমে ইন্টার্ন চিকিৎসকরা বললেন যে তারা কর্মবিরতিতে যাবেন এবং তারা 4টি দফা দিয়েছেন। প্রথমত যে তারা যে নিরাপত্তার শঙ্কায় ভুগছেন সেটি পূরণ করতে হবে। সকাল পর্যন্ত তারা কিন্তু এসেছিলেন চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু যখন দেখলেন তাদের যে আইনশৃঙ্খলা বাহিনী নেই, নিরাপত্তা আর শঙ্কা বোধ করছেন, তখন কিন্তু তারাও ধীরে ধীরে চলে গেছে এবং দুপুর নাগাদ তারা বললেন যে তারা কমপ্লিট শাটডাউনে যাবেন, নিরাপত্তা চান, তাদের যে হামলা হয়েছে সে হামলার বিচার চান। যদিও বিকাল 3টার দিকে স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন যে আসলে ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতিকারী বলি বা হচ্ছে হামলাকারী বলি তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা হবে। এখন আপনি যেটি বলছিলেন যে ঢাকা মেডিকেলে আসলে আমি আজকে গিয়ে আর কি দেখেছি, আমি দেখেছি যে যারা হচ্ছে জরুরি চিকিৎসা নিতে এসেছেন, যেমন ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন এসেছেন একেবারে মুমূর্ষু অবস্থায়, তিনি ইমার্জেন্সিতে আসলে পড়ে আছেন, সে আসলে কি করবেন, করণীয় কি সেটি আসলে তিনি বুঝতে পারছেন না। আরেকজন রোগীকে আমি পেয়েছিলাম, যে রোগীটির গতকালকে আসলে খুব জরুরি হচ্ছে অপারেশন হয়েছে, কিন্তু আজ তিনি আমাদের কাছে যে অভিযোগটি করেছেন, শুধু আমার কাছে না, যে সকল গণমাধ্যম সেখানে ছিল তাদের কাছে যেটি তিনি বলেছেন যে আসলে তিনি চিকিৎসা সেবাটি পাচ্ছেন না। কারণ হচ্ছে এই অপারেশনের পর আজকে চিকিৎসা সেবা পাচ্ছেন না, তাহলে ব্যাপারটা আসলে কতটা ভয়াবহ এটিও আসলে মানে বুঝতে পারছেন আপনি। জি আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার আসবো। এবার চলে যাচ্ছি ডক্টর সায়ন্তের কাছে। ডক্টর সায়ন্ত, এই যে কমপ্লিট শাটডাউনের কর্মসূচিতে সারা দেশ তো ভেঙে পড়েছে, তো এই হামলা নতুন কিছু নয়, বারবারই আমরা কিন্তু দেখতে পাই, তো এটা থেকে উত্তরণের উপায় কি, আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে উত্তরণের উপায় তো এই আন্দোলনকারীরা যে 4 দফা দাবি দিয়েছে, এই দাবির মধ্যেই কিন্তু নিহিত আছে। এই দাবিগুলো কোনোটাই আজকে নতুন নয়, এগুলো বহু বছরের বারবার এটা উত্থাপিত দাবি। সেই দাবির মধ্যে ধরেন আপনার এদের চাওয়াটা কি? চাওয়া হচ্ছে যারা চিকিৎসকদেরকে ওটির মধ্যে ঢুকে হামলা করলো তাদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনা। কর্মস্থলের নিরাপত্তা, এটা দীর্ঘদিনের চাওয়া, এটা কখনোই নিশ্চিত করা যায়নি। কারণ একজন রোগীর চিকিৎসা যখন চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীরা দেন, এটা তো কেউ কারো প্রতিপক্ষ না। রোগীরা তো কখনোই চিকিৎসকের, নার্সের বা স্বাস্থ্যকর্মীর শত্রু না। তারা চিকিৎসা দেন, তাদের সর্বোচ্চ মেধা, পরিশ্রম, সময় দিয়ে, যত্ন দিয়ে চেষ্টা করেন। তার মধ্যে কখনো সত্যি সত্যি রোগীর অবস্থা খারাপ থাকে, সেজন্য রোগী মারা যেতে পারে। কখনো এমন নয় যে ভুল হয় না, মানুষ তো, চিকিৎসকরা তো মানুষ, ভুল হতে পারে, কখনো কখনো অবহেলাও হতে পারে। কিন্তু এইটার রায় দিয়ে দেওয়ার এখতিয়ার তো একজন রোগীর লোকের থাকে না। তারা কি করে বলবেন বা নিশ্চিত হবেন যে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে? এটা নির্ধারণের জন্য তো অথরিটি আছে, বিএমডিসি আছে, গভর্নমেন্টের অনেক অথরিটি আছে, তদন্ত সংস্থা আছে। ফাইনালি এর শাস্তি নিশ্চিত করবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে এরপরে বিচার বিভাগ আছে। কিন্তু সমস্যা হলো বাংলাদেশে এই সংস্থাগুলোর উপরে মানুষের আস্থা সংকট আছে।
চিকিৎসক রোগী সম্পর্কটাও বাংলাদেশে খুব মধুর নয়। একটা কেমন যেন তিক্ততা হওয়া উচিত ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জি কিন্তু কোথায় যেন একটি তিক্ততার সম্পর্ক ক্ষণে ক্ষণে জেগে ওঠে। সেই জন্য এইসব বিষয়ে যে নজর দেওয়া দরকার ছিল বাংলাদেশে, সেটি কখনোই সঠিকভাবে দেয়া হয়নি। ফলে এই যে নিরাপদ স্বাস্থ্য সেবা প্রদানকারীদের নিরাপত্তা, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। জি হাসপাতালে রোগীর সেবা প্রদানে যদি অসঙ্গতি হয়, সেটাই সংস্থাগুলো করবে। জি ফলে এর মধ্যেই কিন্তু উত্তরণের উপায় নিহিত আছে। এখন এর কোনোটা দীর্ঘমেয়াদী, কোনোটা ইমিডিয়েট। যেমন চিহ্নিত করা, অপরাধীদের চিহ্নিত করা, গ্রেফতার করা, এইটা তো ইমিডিয়েটলি করা যেতে পারে। সেই ক্ষেত্রে ছাত্ররা দাবি জানিয়েছে, কিন্তু সংকটটা হলো যে এই দাবি তাৎক্ষণিকভাবে সেইখানে সংঘটিত ঘটনা, একটা মানে এই মারামারিটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়ার পরে, মানে মারামারিও বলবো না, রোগীর লোকরা চিকিৎসকদের নির্মমভাবে মারলো। জি সেইটার প্রেক্ষিতে ঘটলো বাংলাদেশে বিএমডিসিও কিন্তু দখলকৃত একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি তাই হয়েছিল। ফলে এই যে এই সংস্থাগুলো পুনর্গঠন দরকার, যারা একটা বডি, যারা একই সঙ্গে এই যে চিকিৎসক এবং গভর্নমেন্ট এদের সঙ্গে নেগোশিয়েটের কাজটা করবে, সেটাও কিন্তু ভেঙে পড়েছে জি বাংলাদেশে। ফলে দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা ডক্টর অবশ্যই সায়ন্ত, সরকারকে নিতে হবে। এই জি আমরা সরকার শুরু বুঝতে পেরেছি। করবে, ডক্টর সায়ন্ত, পরের আমার সরকার সহকর্মী এগিয়ে নেবে। আছেন আনোয়ার হোসেন, তার কিছু জানার ছিল আপনার কাছে। আনোয়ার, আপনার কিছু জানার থাকলে বলবেন। ডাক্তার সায়ন্ত, আপনাকে ধন্যবাদ। আমরা তো আসলে প্রায় জেনে থাকি বা দেখে শুনে থাকি যে আসলে চিকিৎসকদের উপর বিভিন্ন ধরনের অভিযোগ আসে। এখন তারা যে দাবিটি করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী হাসপাতালে থাকবে, আসলে আইন শৃঙ্খলা বাহিনী হাসপাতালে থেকে কি এই যে নিরাপত্তার কথা বলছে, সেই নিরাপত্তাটিকে আসলে নিশ্চিত করা সম্ভব কিনা, বা তখন আসলে সেটা তো যে অবশ্যই যে সম্ভব। রোগীরা আছে তাদের আসলে কোনো মানে নিরাপত্তাহীনতা তারা ভুগবেন কিনা? না, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এইখানে স্বাস্থ্য পুলিশ বলতে যেটা বুঝিয়েছে, এটা এখন তো সেগমেন্টাল বিভিন্ন ডিপার্টমেন্টাল পুলিশের দায়িত্ব আছে। আপনার হাইওয়ে পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, এরকম স্বাস্থ্য পুলিশ করে যদি তাদের ট্রেন আপ করা হয়, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের মতোই মানবিক আচরণ নিয়ে এই পুলিশটাও দায়িত্ব পালন করবেন। এবং তারা অনেক প্রাইভেট হসপিটালে তো এই বিধান আছেই যে ভিজিটর্স কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। সুতরাং সরকারি হসপিটালেও সেটা করা যেতে পারে, যেহেতু এরকম অনেকে একটা মব তৈরি হয় এবং এরকম উশৃঙ্খল আচরণ করে, চিকিৎসক নার্সদের মারধর করে। সুতরাং এটা করা যেতে পারে, এটা অসম্ভব নয়। তাতে শৃঙ্খলা ফিরে আসবে। এবং আমি আবারও বলছি, চিকিৎসক এবং রোগীর সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসকদের মধ্যে যদি কোনো আচরণগত সমস্যা থাকে, সেটি আমরা সংশোধন করব। এটাও একদিনের কাজ না, এটা আমাদের শিক্ষা, মানবিকতা, অনেক বিষয় জড়িত, সোশ্যাল আনরেস্ট বা রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত। এটাই নজর দিতে হবে সরকারকে এবং সমাজবিজ্ঞানীদের। পাশাপাশি রোগীদের প্রতি বা দেশবাসীর প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা ভেবে দেখুন, এই জি চিকিৎসকরা কেউ আপনাদের শত্রু নয়। জি এবং আর করোনার সময় যখন বিদেশে আমরা যেতে পারিনি, এদেশের সকল রোগীদের চিকিৎসা সীমিত সামর্থ্যের মধ্যে এই চিকিৎসকরাই দিয়েছেন। কিন্তু এদেরকে প্রতিপক্ষ না ভেবে, যদি মনে করেন ভুল হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা কমপ্লেইন করেন এবং বিচার যাতে নিশ্চিত হয় সেজন্য চাপ প্রয়োগ করেন ওই সংস্থার উপরে। চিকিৎসকদের গায়ে হাত তোলা, জি স্বাস্থ্যকর্মীর গায়ে হাত তোলা, এটা তো কোনো সমাধান হতে পারে জি না। জি ডক্টর সায়ন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আনোয়ার হোসেন।